হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। সবাই মনে করে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে বের হবেন। ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। পুরো একটা সপ্তাহ বাবার বাড়িতে আরাম করে এসেছি। আর আমি কিন্তু ঢাকাতে শুক্রবারে বিকেলে চলে এসেছি। আর আজ হচ্ছে রবিবার থেকেই হচ্ছে আলিফার স্কুল খুলেছে। আর গতকালে একটা দুঃসংবাদ পেয়েছি। তো দুঃসংবাদটা হলো, গতকাল আমি নাস্তা করার পরে একটু ঘুমিয়েছিলাম। আলিফার পাপা হচ্ছে শুক্রবার দিন রাতে চলে এসেছে। তো ও অনেক রাতে এসেছিল, এই কারণে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আসলে সকালবেলার ঘুমটা পুরো হয়নি, তাই সকালে নাস্তা করার পরে একটু ঘুমিয়েছিলাম। কিন্তু ঘুম ভেঙে যখন মোবাইলটা হাতে নিলাম তখনই হচ্ছে দুঃসংবাদটা পেলাম। দুঃসংবাদটা হলো এই যে, আলিফার স্কুল খুলবে 24 তারিখে, মানে আজকে 24 তারিখ স্কুল খুলেছে, আর 27 তারিখে হচ্ছে ওর মাসিক পরীক্ষা। তো এটাই হচ্ছে আমার জন্য দুঃসংবাদ, কারণ আমি স্বপ্নেও ভাবি নাই যে স্কুল খুলে এত তাড়াতাড়ি ওর পরীক্ষাটা হবে। আমি ভেবেছিলাম যে অন্তত পক্ষে স্কুল খোলার পরে একটা সপ্তাহ সময় পাবো। স্কুল যেদিন বন্ধ দিয়েছিল সেদিনে কিন্তু পরীক্ষার শিট দিয়ে দিয়েছিল, কিন্তু যেদিন স্কুল বন্ধ হয়েছিল তার পরের দিনই কিন্তু আমরা বরিশালে চলে গিয়েছি। কিন্তু ওই যে আশায় বুক বেঁধেছিলাম যে স্কুল খোলার পরে হয়তো বা 7 দিন সময় পাবো, আর এই 7 দিনে আমি আর ওর ম্যাডাম মিলে এটা কভার করিয়ে নেব। যেহেতু সিটি পরীক্ষা, 20 মার্কের পরীক্ষা, ইনশাল্লাহ পারবো। কিন্তু এত তাড়াতাড়ি যে পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে এটা স্বপ্নেও ভাবিনি। তো কিছু তো করার নেই, এখন কোমর বেঁধে লাগতে হবে মেয়ের পিছনে। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়েছি। এরপরে 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। আর 1 গ্লাস পানি খেয়ে আমার দিনটা শুরু করলাম। এরপরে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে 4টা রুটি বানিয়েছি, কারণ হচ্ছে ফ্রিজে কিছু রুটি বানানো ছিল, সেগুলো আর 4টা রুটি দিয়ে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর আলিফার হচ্ছে আমি টিফিনটা গতকাল রাতেই রেডি করে রেখেছিলাম, সেটাও নামিয়ে নিয়েছি, গরম করে নিব। তো রুটিগুলো ছেঁকে নেব। আর রুটির সাথে আজকে তেমন কিছু করতে হবে না, কারণ গতকাল হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংস দিয়েই হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা রুটি খাবে, আর আমি হচ্ছে খাবো চা দিয়ে। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি সব কাজ শেষ করেছি, রুটিও ছেঁকে নিয়েছি। এদিকে হচ্ছে আলিফার পাপার লাঞ্চও রেডি করে নিয়েছি। আলিফার পাপারও হচ্ছে আজকে থেকে দোকান খুলে যাবে, তো সেই কারণে একটু তাড়াহুড়া করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু ওর লাঞ্চ রেডি করতে হয়। আর এটাই হচ্ছে সকালবেলার বড় প্যারা আমার। তো মেয়ের টিফিনটাও এদিকে গরম করে একেবারে বক্সে দিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য হচ্ছে 1 বোতল পানিও রেডি করে নিলাম। আমার কিন্তু সব কাজ শেষ। এখন হচ্ছে মেয়েকে আর মেয়ের বাবাকে ঘুম থেকে জাগাবো। এরপরে মেয়েকে নাস্তা খাইয়ে তারপরে স্কুল ড্রেস পরিয়ে রেডি করব। আর তারপরে আমরাও নাস্তা খেয়ে স্কুলে চলে যাব। অলরেডি স্কুল থেকে কিন্তু আমি বাসায় ফিরেও এসেছি। আর বাসায় ফিরে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে মা মেয়ের জন্য 2 গ্লাস ট্যাঙের শরবত বানিয়ে নিচ্ছি, যেহেতু প্রচুর গরম। আর বাসায় ফিরে আমি এরকমের প্রতিদিনই ট্যাঙের শরবত বা লেবুর শরবত বানিয়ে নিই। কোথাও থেকে বেরিয়ে আসার পরে কিন্তু ঘরে প্রচুর কাজ জমে, যতই কিছুই গুছিয়ে যাই না কেন, কিন্তু আসার পরে সব কিছুই মনে হয় এলোমেলো, সব কিছুতেই মনে হয় যেন ধুলা জমে আছে। তবে আমার তেমন কোনো এবার কাজ জমা নেই, কারণ আপা ছিল আমার বাসায়। আমি যে কয়দিন বাবার বাড়িতে ছিলাম সে কয়দিন আপা আমাদের বাসায় ছিল। মানে আপা হচ্ছে ঢাকাতে ঈদ করেছে, তার ভাইয়ের বাসায় সারাদিন ছিল, কিন্তু রাতে এসে আপা আমার বাসায় ঘুমিয়েছে। আর আপা ঘরে থাকা মানে আমার ঘরের সব কিছু পরিপাটি ঠিকঠাক করা। তবে আপা হচ্ছে বৃহস্পতিবারে চলে গিয়েছে নোয়াখালীতে, আর যাবার আগে আমার ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে তারপরে রেখে গিয়েছে। আর যদি সব কিছু এলোমেলোও থাকতো, আমি তেমন কোনো কিন্তু এখন কাজ করতে পারতাম না, যেহেতু মেয়ের পরীক্ষা, এখন মেয়েকে সময় দিতে হবে। আর স্কুল থেকে আসার পথে আমি হচ্ছে কিছু সবজি নিয়ে এসেছি। ঘরে একদমই সবজি নেই, তবে সবজির ভিতরে হচ্ছে পটল আর ঢেঁড়স নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে এখন তুলে নিচ্ছি।
মেয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তেমন কোনো সংসারের কাজকর্ম করতে পারবো না মনোযোগ দিয়ে, আর রান্নাবান্নাও তেমন কোনো কিছু করতে পারবো না। আসলে পরিস্থিতি তো আর সবসময় এক রকমের থাকে না, পরিস্থিতি যে রকমের সেভাবেই কিন্তু চলতে হয়, প্রত্যেক দিন তো আর সমান যায় না। আমার ঘরে আমি সহ 3জন ফ্যামিলি মেম্বার আমরা, তো আমাকে বাদ দিলে যে বাকি দুজন মেয়ে আর মেয়ের বাবা, আমি যখন যেভাবে তাদেরকে রান্না করে দিব বা যখন যেভাবে তাদেরকে রাখবো তারা কিন্তু সেভাবেই থাকবে, এবং যেভাবে রান্না করে দিব তারা কিন্তু সেভাবেই সোনামুখ করে সেগুলো খেয়ে নেবে। তাদের কিন্তু কখনো কোনো এই বিষয় নিয়ে কমপ্লেন নেই, আর এটা কিন্তু আমার জন্য একটা পজিটিভ দিক। তো নাস্তা করিয়ে মেয়েকে একটু খেলার সময় দিয়েছিলাম, আর এখন ওর বাসার ম্যাডামের কিছু হোমওয়ার্ক জমে ছিল সেগুলো ওকে আমি করতে দিয়েছি। আর ওকে হোমওয়ার্কগুলো করতে দিয়ে এখন আমার যে টুকটাক কাজগুলো না করলেই নয় সেগুলোই আমি এখন করে নিব। আসলে নিজের সংসারে যেমন তেমন করে কিন্তু চলা যায়, যেহেতু সাথে আর কেউ নেই বা বলারও কেউ নেই, তাই কিন্তু কোনো সমস্যা হয় না। তবে পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে বা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যেটা হয়, নিজের স্বাধীনতাটা কিন্তু সেখানে খাটে না। পরিস্থিতি যেমনই থাকুক না কেন, প্রত্যেকের কথা মতোই কিন্তু চলতে হয়। কিন্তু একার সংসারে একটা দিক থেকে ভালো, নিজের স্বাধীনতাটাকে আর কি বজায় রাখা যায়, নিজের স্বাধীন মতো সব কাজ করা যায়, কেউ কিছু বলার থাকে না। প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় একটা সুন্দর সাজানো গোছানো সংসার, যেখানে প্রত্যেকটা কাজ স্বাধীনভাবে সে করতে পারবে। আমার মতে বাধা সৃষ্টি করার মতো যদি কেউ না থাকে তাহলে কাজগুলো কিন্তু আরও সুন্দরভাবে করা যায়, কারণ নিজের কাজ নিজের মতো কিন্তু গুছিয়ে গাছিয়ে করা যায়। কিন্তু সেই কাজগুলো করার সময় কেউ যদি এসে বলে যে না, কাজগুলো এইভাবে না এইভাবে করো, বা এইভাবে করলে ভালো হবে না এভাবে করো, তাহলে দেখা যায় যে কোনো কাজই আসলে ঠিকভাবে কিন্তু করা যায় না। তো আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, আর দেখলাম যে আমার এই সুরাখের উপরে হালকা একটু ধুলা জমেছে, তো ভাবলাম যে এটুকুও পরিষ্কার করে নিই। তবে আমি তেমন কোনো মোছামুছির কাজ করব না, আর আগেই বলেছি যে মেয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি সংসারে তেমন কোনো কাজকর্ম করব না। যতটা সম্ভব মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করব, যেহেতু ও অনেকটাই পিছিয়ে গিয়েছে। শুধু ও না, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই ঈদের ছুটিতে অনেকটাই পিছিয়ে গিয়েছে। আর সবারই একটাই কথা যে এত তাড়াতাড়ি যে পরীক্ষা নেবে সেটা কিন্তু কেউই ভাবে না। তো ওর অঙ্কগুলো করা হয়ে গিয়েছে, নামতা লিখেছে আর সাথে কিছু অঙ্কও করেছে। এরপরে আমি ওকে বাংলাগুলোটা আর কি লিখতে দিলাম। বাংলা হোমওয়ার্ক যে ম্যাডাম দিয়ে গিয়েছিল সেটা ওকে লিখতে দিয়ে তারপরে আমি এই রুমে চলে এসেছি। আমার এই সিটিং এরিয়াটা একটু এলোমেলো হয়ে আছে, তো ওই যে বললাম আপা ছিল, সেই কারণে আমার ঘরটা রক্ষা পেয়েছে। তা না হলে কিন্তু আমার ঘরটা আমি বাসায় এসে দেখতাম যে উল্টে আছে, যেহেতু আমি আগে বের হয়েছি বাসা থেকে, পরে আলিফার পাপা বের হয়েছে। আর আলিফার পাপা যাওয়ার সময় যে কি করে যেতে পারে সেটা কিন্তু আমি ভালো করেই জানি। তো আপা যেদিন প্রথম আমার বাসায় ঢুকেছিল সেদিনই আপা পরিস্থিতি দেখেছে যে বাসার সে কী হাল করে রেখে গিয়েছে, আমাকে ফোন করে কিন্তু জানিয়েছে। তারপরে আপা কিন্তু সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে তারপরে রেখে গিয়েছে, যাতে আমার আসার পরে কোনো কষ্ট হয় না। একটা সংসারে থাকতে গেলে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধৈর্য ধরার। ধৈর্য ধরলে অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে ওঠা যায়। একটু ধৈর্য কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে, আর ধৈর্যই হচ্ছে মহৎ গুণ, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এদিকে টুকটাক যে কাজগুলো আমার করার ছিল সেগুলো আমি করে নিয়েছি। এদিকে মেয়ের লেখাটাও মেয়ে শেষ করেছে, তো ওকে বললাম এখন তুমি একটু খেলা করো। আর এদিকে নাস্তার যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ঘরটা ঝাড়ু দেব, ঘরটা ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছেও নিব। এরপরে বিকেলে যে রান্না করব সে রান্নার আয়োজনটা আমি করে রাখবো এখনই দুপুরবেলাতে। সব সময় আমি 1 ঘন্টা সময় নিয়ে যদি রান্না করি 2-3টা আইটেম, দেখা যায় মেয়ের পরীক্ষা শুরু হলে বা পরীক্ষার আগ মুহূর্তে, মানে পরীক্ষার 2-3 দিন আগে, আমি সেই 1 ঘন্টার রান্নাকে আধা ঘন্টায় নিয়ে আসি কমিয়ে। কারণ আমি তখন খুব অল্প সময়ে ঝটপট রান্না করার চেষ্টা করি। আমি চিন্তা করি যে 1 ঘন্টা সময় নিয়ে যদি আমি রান্না করি তখন তো আমার মেয়েকে তেমন বেশি সময় দিতে পারবো না। আর ওই 1 ঘন্টাকে কমিয়ে যদি আমি আধা ঘন্টায় আমার রান্নাটা ঝটপট করে নিতে পারি, বাকি আধা ঘন্টা সময় আমি মেয়েকে দিতে পারবো। তো এইভাবে বুদ্ধি খাটিয়েই কিন্তু মেয়ের পরীক্ষার সময় আমি কাজগুলো করি। সকালে ভাত রান্না করেছিলাম ঠিকই, কিন্তু ভাত দেখলাম যে একটু কম আছে, তাই গতকাল রাতের কিছু ভাত ছিল সেগুলো আমি রাইস কুকারে গরম করতে দিয়ে দিয়েছি। আর গতকাল রাতে আলু ভর্তাও করেছিলাম, বক্সে তুলে রেখেছিলাম, সেটাও নামিয়ে রেখেছি। আর ওই যে বললাম বিকেলে যে রান্না করব, বিকেলে রান্না করব ঢেঁড়স ভাজি আর পটল ভর্তা করব, ডাল রান্না করা আছে। আমি যখন দেখি যে আমার শরীর একটু খারাপ থাকে বা আমার কাজের একটু প্রেশার বেশি থাকে বা মেয়ের পরীক্ষার সময়, তখন আমি এরকম একটু বেশি করে ডাল রান্না করে রাখি ফ্রিজে।
ডাল যদি রান্না করা থাকে তাহলে সাথে কিন্তু একটা ভাজি ভর্তা বা একটা তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যায়। তো আমি হচ্ছে ঢ্যাঁড়সগুলো কুচিয়ে রেখে দিব, সাথে পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে রেখে দিব। আর এখন হচ্ছে মেয়েকে এগুলো কাজ করে তারপরে মেয়েকে গোসল করিয়ে খাওয়াবো, খাইয়ে হচ্ছে ওকে একটু ড্রয়িং করাতে বসাবো। এরই মধ্যে হচ্ছে 4টা বেজে গেলে ওর ম্যাডাম চলে আসবে, আর ও যখন ম্যাডামের কাছে পড়বে সেই সময়টা তো আমার কোনো কাজ থাকবে না। তো তখনই হচ্ছে ঝটপট আমি রান্নাটা করে নিব। আর আগেই কিন্তু বলেছি আমার মেয়ে বা মেয়ের বাবার খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো আমার সঙ্গে তারা আমাকে কখনোই প্যারা দেয় না। আমি যেভাবে যা রান্না করে দিব তারা কিন্তু তখন সেভাবেই খেয়ে নেবে। ভালোর সময় ভালো খাবে, খারাপের সময় খারাপ খাবে। পরিস্থিতি বুঝেই আমি সবসময় সব কাজ করে থাকি। তো গোসল করতে যাওয়ার আগে কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে গিয়েছিলাম। গোসল করতে করতে কিন্তু এগুলো ওয়াশ হয়ে গিয়েছে। যেহেতু বাড়ি থেকে এসেছি কাপড় চোপড় অনেক জমেছে, তবে যতটা জমানোর কথা ছিল ততটা কিন্তু জমেনি, কারণ ব্যাগ ভর্তি করে বাবার বাড়িতে কাপড় চোপড় ঠিকই নিয়ে গিয়েছি, কিন্তু পরা কিন্তু হয়নি, কারণ এত পরিমাণের গরম ছিল কি কাপড় চোপড় আর কি পরবো। তো মা একটু রাগারাগিই করেছে যে 1 বস্তা কাপড় নিয়ে এসেছো মা মেয়ের, অথচ পরতে পারলা না, শুধু শুধু বয়ে নিয়ে আসছে আবার বয়ে নিয়ে যাবে। তবে আলিফার পাপা যে কয়েকটা কাপড় নিয়ে গিয়েছিল সেই কাপড়গুলো কিন্তু সে ঠিকই পরেছে। সে এক একদিন এক একটা টি শার্ট এক একটা প্যান্ট পরেছে। তো ওর কাপড় চোপড়ই এখানে বেশি, তো ভাবলাম কাপড় চোপড়গুলো আজকে ক্লিন করে ফেলি। তো কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে নিলাম, আর এখন হচ্ছে আমি বেলকুনিতে এগুলো ছড়িয়ে দিব। অনেক কাপড় চোপড় ধুয়েছি দেখতেই পাচ্ছেন। তো আমার বেলকুনিতে যেহেতু গাছের পরিমাণটাই বেশি আর বেলকুনিটা ছোট, এখানে তো অত কাপড় দেওয়া যাবে না। আমি হচ্ছে ঘরের ভিতরে অনেক কাপড় শুকা দিয়েছি জানালার গ্রিলের সাথে, তারপরে পর্দা স্ট্যান্ডের সাথে। ঘরের ভিতরে কিন্তু একটা দড়ি টানানো আছে সেখানেও দিয়ে দিয়েছি। আর বাকি কাপড় চোপড়গুলো বারান্দায় একটু আটসাট করে শুকা দিয়ে দিব। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কেউ কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, আর লাইক দিতেও ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।